আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই অনলাইন ফেসবুক লাইভ অনলাইন ক্লাসে আজকে যারা শুনছেন এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আজ ঈদুল আজহার পরে প্রথম বৃহস্পতিবার, প্রথম ক্লাসে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা করোনা ভাইরাসের প্রকোপে যারা ক্লাসে আসতে পারতেছো না, ঠিক এই সময়ে তোমাদের জন্য যে অনলাইনে ফেসবুক লাইভের ক্লাস কার্যক্রম শুরু করেছে, এই কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা আলোচনা করব মেশিন শপ প্র্যাকটিস 3 মেকানিক্যাল টেকনোলজির চতুর্থ পর্বের একটা সাবজেক্ট। এই সাবজেক্টে আমরা আলোচনা করব মেশিন শপ প্র্যাকটিস 3। উপস্থাপনায় আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদাতুল্লাহ, ওয়ার্কশপ সুপারিনটেন্ডেন্ট, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মেশিন শপ প্র্যাকটিস 3 67043। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? আমরা আরেকটু সাউন্ড মনে হচ্ছে কম শোনা যাচ্ছে। 100% দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব মেশিন শপ প্র্যাকটিস 3 67043। আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে শেপার মেশিনিং ওয়ার্কিং প্রিন্সিপাল। শেপার মেশিন কিভাবে কাজ করে সেটা নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে আলোচ্য বিষয়ে আমরা যে যে জিনিস নিয়ে আলোচনা করব তার মধ্যে থাকবে হচ্ছে শেপার মেশিনের সংজ্ঞা, শেপার মেশিনের কার্যনীতি, শেপার মেশিনের শ্রেণীবিন্যাস, শেপার মেশিনের বিভিন্ন অংশ, শেপার মেশিনের বিভিন্ন অংশের ব্যবহার, কুইক রিটার্ন মেকানিজমের অ্যাডজাস্টমেন্ট, শেপার মেশিন টেবিলের ওয়ার্কপিস সেটিং টেকনিক, শেপার মেশিনের বৈশিষ্ট্যপূর্ণ কাজের কর্মপ্রক্রিয়া এবং শেপার মেশিনের স্পেসিফিকেশন, শেপার মেশিন ব্যবহারকালে নিরাপত্তামূলক সাবধানতাসমূহ। প্রথমে আসি শেপার মেশিন কাকে বলে। শেপার মেশিন মূলত একটা স্ট্যান্ডার্ড মেশিন টুলস। বিভিন্ন প্রকার কাটিং টুলস ব্যবহার করে বিভিন্ন প্রকার ধাতব পদার্থের উপর আনুভূমিক, উলম্ব এবং কৌণিক সমতল তৈরি করাই শেপার মেশিনের কাজ। শেপার মেশিনে যে অপারেশন হয়, শেপার মেশিনে যে অপারেশন করা হয় তাকে শেপিং বলা হয়। আমাদের কাছে একটা শেপার মেশিনের চিত্র আমরা এখানে দিয়েছি। দেখো, এটা একটা শেপার মেশিন। শেপার মেশিনটা একটা বেসের উপরে বসানো আছে। একেবারে টপ থেকে যদি আমরা শুরু করি, এটা হচ্ছে র্যাম। এই র্যামের সামনে আছে হচ্ছে ক্লিপার বক্স, ফিট হেড হ্যান্ড হুইল। এই হুইলটা ঘুরিয়ে ঘুরিয়ে এই হেডের ফিটটাকে কমানো বাড়ানো যায়। টুল হেড। আর এখানে হচ্ছে টেবিল, ওয়ার্কিং টেবিল। মূলত এই টেবিলে যেটা থাকে সেটা হচ্ছে যে এই টেবিলের উপরে বাইসের মাধ্যমে আমরা জবকে আটকাইতে পারি, জবের মাধ্যমে আটকাইতে পারি। দেখো, এই অংশটা পাশে একটা অংশ দেখা যাচ্ছে না, টি স্লট, এটাকে বলা হয় টি স্লট। অর্থাৎ এখানে গ্রুপ করা থাকে, এর মধ্যে আমরা বাইসের মাধ্যমে এটাকে আটকায় দিতে পারি। তারপরে এখানে আছে দেখো ক্রস ফিট আর ড্রাইভিং পুলি। এটা হচ্ছে ড্রাইভিং পুলি, এর দ্বারা এটাকে পুলি দিয়ে অপারেশন করা হয়। এটাকে যখন আমরা মেশিনটাকে ফিটিং করে দিব তখন এটা অটোমেটিকলি চলতে থাকবে এবং কাটতে থাকবে। শেপার মেশিনের ওয়ার্কিং প্রিন্সিপাল বা শেপার মেশিনের কার্যনীতি। শেপার মেশিনে কাজের জন্য কোনো জবকে শক্তভাবে মেশিনে আটকানো হয়। টুল পোস্টে স্থাপিত
সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলসকে পারস্পরিক র্যামে মাউন্ট করা হয়। এখানে একটা শব্দ আসছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলস। শেপার মেশিনে যে টুলস ব্যবহার করা হয় সেটা মূলত সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলস, অর্থাৎ সে ওয়ান পয়েন্টে শুধু কাটবে। এই যেহেতু শেপার মেশিন, আমরা এই যে এর আগে যে র্যাম শেপার মেশিনটা দেখছো, এই র্যামটা আসা যাওয়া করে এবং এইখানে টুলটাকে আটকায় দেওয়া হয়। আর এর মধ্যে যদি আমি জবকে আটকাই তাহলে জবটা স্থির থাকে, আর টুল যখন একবার যায়, এদিক যখন যাবে তখন সে কাটবে না, যখন এদিক আসবে তখন সে কাটবে। এই জন্য এটাকে বলা হয় সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলস, মাত্র একটা পয়েন্টে সে কাটবে। কোনো কোনো মেশিনে এটার উল্টাও হইতে পারে। আমি যেরকম দেখালাম যে সামনের থেকে পিছন দিকে দিলে কাটে, কোনো কোনো মেশিনে পিছন থেকে সামনের দিকে দিলে কাটে, সেটা মেশিনের উপরে সেটিং, বাট একদিকে কাটবে, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলস। আর র্যামটা হবে পারস্পরিক কার্যক্রম দ্রুত রিটার্ন গতি প্রক্রিয়া করার জন্য। এটার বাংলাটাই অনেক কঠিন মনে হচ্ছে, ইংলিশ শব্দটা হচ্ছে কুইক রিটার্ন মোশন মেকানিজম, অর্থাৎ কুইক সে রিটার্ন করবে। কাটার সময় সে কাটবে, কাটার সময় তো একটু আস্তে ধীরেই কাটতে হবে, না হলে মেটাল কাটতে গেলে টুল ভেঙে যেতে পারে, কিন্তু যখন সে রিটার্ন করবে সে কুইক রিটার্ন করবে। এটা হচ্ছে কুইক রিটার্ন মেকানিজম। আমি তোমাদেরকে একটা ভিডিও ক্লিপসের মাধ্যমে এটাকে দেখাই দিব সুন্দরভাবে। আমরা র্যামকে যখন পারস্পরিক কার্যক্রম শুরু করে তখন টুলসটি তার সামনে স্ট্রোকের সময় জবকে কাটে এবং প্রত্যাবর্তনের সময় কোনো কাটিং সম্পূর্ণ হয় না, ফলে স্ট্রোকটা অলস স্ট্রোক বলা হয়। ফরওয়ার্ড এবং রিটার্ন স্ট্রোক নিয়েই শেপারের একটি অপারেশন চক্র গঠিত হয়। শেপারের শ্রেণীবিন্যাস। শেপারকে আমরা কাঠামোগত বৈশিষ্ট্য অনুসারে শেপারকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কলাম বা পিলার টাইপ, এটা পিলার টাইপ থাকবে। তারপরে বক্স ব্যাট টাইপ, এর যে ব্যাটটা এটা বক্সের আকৃতি। ওপেন সাইড টাইপ, সাইডটা ওপেন থাকবে এরকম, এটা কাঠামোর আকার আকৃতি অনুযায়ী তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আবার র্যামের অগ্রপশ্চাৎ চালানোর জন্য যান্ত্রিক ব্যবহার অনুযায়ী এটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। ক্র্যাঙ্ক টাইপ, গিয়ার টাইপ, হাইড্রোলিক টাইপ। আবার র্যামের অবস্থান এবং বাটালির যাতায়াতের প্রকার অনুসারে, বাটালিটা কোন দিকে যাবে, হরিজন্টালে যাবে নাকি ভার্টিক্যালি যাবে। কোনো কোনো মেশিনে সিস্টেম হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিকে যাওয়ার সুযোগ থাকে, বাট অ্যাটাচমেন্ট চেঞ্জ করে নিতে হয়। তাই হরিজন্টাল অথবা ভার্টিক্যাল যেভাবেই যাক, এইভাবে র্যামের অবস্থান অনুযায়ী আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। আবার টেবিলের ডিজাইন অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা যায় স্ট্যান্ডার্ড শেপার, আর একটা হচ্ছে ইউনিভার্সাল শেপার। দেখো এখানে দুইটা শেপার মেশিনের চিত্র দেওয়া আছে। এইখানে যে টেবিলটা এটা কিন্তু এরকম দেখো ভার্টিক্যাল, ভার্টিক্যাল, হ্যাঁ। এইটার মধ্যে এই যে এই অংশটার মধ্যে আমরা জবকে আটকায় দেই, টেবিল বাইসের মাধ্যমে টি স্লটের মধ্যে আটকে জবকে আটকে দেই। তারপরে এটা সামনে পিছনে যাইতে পারে, উপরে নিচেও আসা যাওয়া করার সুযোগ থাকে। ঠিক এইখানে যে আছে দেখো টেবিলটা, এইটার দেখো সাইডেও আছে, ভার্টিক্যালেও এখানে আমি ইচ্ছা করলে আমরা টেবিল বাইসকে স্থাপন করতে পারি টি স্লটের মাধ্যমে। আবার এটার উপরেও কিন্তু আমরা টি স্লটের মাধ্যমে বাইস স্থাপন করতে পারি। অর্থাৎ আমাদের যে জবের আকার আকৃতি, সেই আকার আকৃতি অনুযায়ী এটাকে বসানোর বেশ সুন্দর সুযোগ আছে। এটা আসলে মূলত হরিজন্টাল টাইপ শেপার মেশিন, এটা হরিজন্টালি এটাকে ব্যবহার করা যায়। শেপার মেশিনের বিভিন্ন অংশকে যদি আমি চিহ্নিত করি তাহলে এইখানে আছে, প্রথমে আছে টেবিল, এই অংশটা হচ্ছে টেবিল। এই টেবিলের উপরে আমরা টেবিলকে জবকে আমরা এটার মধ্যে আটকাই। তারপরে আছে টুল পোস্ট বা টুল হ্যাট, এই যে দেখো এখানে আছে টুল হ্যাট বা টুল পোস্ট, এটার মধ্যে আমরা টুল বিটকে আমরা এটার ভিতরে আটকাই, এই জন্য এটার নাম হচ্ছে টুল হ্যাট।
স্যাডেল, স্যাডেল, স্যাডেলটা কোন দিকে থাকে? এই যে দেখো এই পাশে, এই যে ড্রাইভ পুলির এই পাশে এই অংশটার মধ্যে স্যাডেল থাকে। টুল স্লাইড, এই টুলকে স্লাইডিং করার জন্য, অর্থাৎ এই এই অংশটাকে, এই যে টুল পুশ থাকে এখানে, এটাকে স্লাইডিং করার সুযোগ থাকে, এই জন্য এটাকে বলা হয় টুল স্লাইড। টুল পোস্ট ক্ল্যাম্পিং স্ক্রু, এই দেখো টুল পোস্ট, এটা টুল পোস্ট না? এই টুল পোস্টের মধ্যে এখানে ক্ল্যাম্প করার জন্য এখানে একটা স্ক্রু থাকে, এটা হচ্ছে টুল পোস্ট ক্ল্যাম্পিং স্ক্রু। তারপরে হচ্ছে ক্ল্যাপার বক্স, অর্থাৎ এইখানে যে এই যে ক্ল্যাম্পিং স্ক্রুর মাঝখানে যে একটা বক্সের মতো আকৃতি আছে যেটার মধ্যে ক্ল্যাম্প করে থাকবে, সেটাই হচ্ছে ক্ল্যাপার বক্স। এই অংশটা হচ্ছে ক্ল্যাপার বক্স, এই যে অংশটা ক্ল্যাপার বক্স। এইখানে এই নাটটাকে লুজ দিয়ে টাইট দিয়ে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে সেট করা যায়। ফিট ডাউন হ্যান্ডেল, এই যে ফিট ডাউন হ্যান্ডেল, এই যে হ্যান্ডেলটা আছে এটা ফিট হ্যান্ডেল হুইল বা ফিট ডাউন হ্যান্ডেল, ডাউন ফিট হ্যান্ডেল, যেভাবেই বলো না কেন, এইটা ফিটকে কমানো বাড়ানোর জন্য এটাকে নামানো এবং ওঠানো যায়। ক্রস রেল, ক্রস রেল হচ্ছে এই যে নিচে এখানে দেখো ক্রস ফিট দেওয়া আছে, এই ক্রস ফিটে এটার কাজ হচ্ছে এটাকে ক্রস ফিট, অর্থাৎ এই দিক এই পাশ থেকে এই পাশে আনা নেওয়া করা। এই যে অংশটা আছে রেলের মতো, অর্থাৎ এইটার উপরে ভর করে তো টেবিলটা আসা যাওয়া করে, এই জন্য এটার নাম হচ্ছে ক্রস রেল। রেল লাইনের রেলের মতো, এটা রেল শব্দটা ওইখান থেকে আসছে এখানে, এই জন্য বলা হয় ক্রস রেল। এইখানের মধ্যে এই রেলিংয়ের মতো থাকে এবং এটা আসা যাওয়া করে। ক্র্যাঙ্ক হ্যান্ডেল, ক্র্যাঙ্ক হ্যান্ডেল যেটাকে ক্র্যাঙ্ক করার জন্য, ক্র্যাঙ্ক মানে কি? আটকানো, উঠায় নেওয়া, এই ক্র্যাঙ্কিং করার জন্য যে হ্যান্ডেলটাগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ এইগুলোকে উঠানোর জন্য এখানে বিভিন্ন হ্যান্ডেল ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে ক্র্যাঙ্ক হ্যান্ডেল। ক্রসফিট স্ক্রু, ক্রসফিটের জন্য যে ক্রসফিটের জন্য এখানে এই দেখো এখানে ক্রসফিট দেওয়া আছে না, এখানে একটা স্ক্রু থাকে, এই ক্রসফিটটাকে মনে করো যে এক জায়গায় রেখে দেওয়ার জন্য এই ক্রসফিট স্ক্রুটাকে কাজে লাগানো হয়। অথবা এই রেলের উপরে যখন চলে তখন ক্রসফিট স্ক্রুটা ঘুরে, আবার এটাকে যদি আটকায় দেয় তাহলে এক জায়গায় থাকবে। ক্রসফিট হ্যান্ড হুইল, এই ক্রসফিট এখানে আমি একটা হুইল লাগাই দাও, এটাকে ঘুরায় এদিক সেদিক নিতে পারি, এই জন্য এটা হচ্ছে ক্রসফিট হ্যান্ড হুইল। পল আর হচ্ছে মোটর, পল আর মোটরটা হচ্ছে, মোটরটা ভিতরে থাকে ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার জন্য, এর পাশেই পল দেওয়া থাকে। টুল পোস্ট বা টুল হেডের বিভিন্ন অংশ, দেখো শুধু টুল পোস্ট অংশটাকে আমি আলাদা করেছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। পুরো মেশিনটা একসাথে দিলে ছোট ছোট অংশগুলো বুঝতে অনেক সমস্যার সৃষ্টি হয়। আর যদি এই টুল পোস্টটাকে আমি একটু বড় করে তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখো এটা হচ্ছে র্যাম, ওই যে আগে যেটা দেখেছিলা এটা হচ্ছে র্যাম, এই যে পুরা র্যাম, এই র্যামের এই টুল পোস্ট অংশটাকে এখানে বড় করে দিয়েছি। র্যামের সামনে আছে ডাউন ফিট হ্যান্ডেল, এর দ্বারা আপ ডাউন করে। ফিট স্লাইড, এটা হচ্ছে স্লাইড, এটার উপরে এই জিনিসটা স্লাইডিং করে। অ্যাপ্রন বা ক্ল্যাম্প বোল্ট, এই যে এটা ক্ল্যাম্প বোল্ট, এটাকে দিয়ে আটকে দেয়, ক্ল্যাম্প যেদিকে যে অ্যাঙ্গেলে রাখবে তারপর এটা টাইট দিয়ে দিলে ওই অ্যাঙ্গেলেই থাকবে। আর এটা হচ্ছে অ্যাপ্রন, এই যে অংশটা হচ্ছে অ্যাপ্রন। আর অ্যাপ্রনের উপরের যে অংশটা এটাকে বলা হয় ক্ল্যাপার বক্স। ক্ল্যাপার বক্সের উপরে যেটা থাকে সেটা হচ্ছে টুল পোস্ট ক্ল্যাম্প স্ক্রু বা টুল পোস্ট, আর টুল পোস্টের উপরে থাকে টুল পোস্ট ক্ল্যাম্প স্ক্রু। তারপরে আছে দেখো কাটিং টুলস, হ্যাঁ এখানে আছে কাটিং টুলস, এই যে এটা হচ্ছে কাটিং টুলস, একদিকে কাটবে এই জন্য এটার নাম হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলস। আমরা এইবার আলোচনা আসবো সেবার মেশিনের বিভিন্ন অংশের ব্যবহার, অর্থাৎ যে বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করলাম এটা কোথায় কি কাজে ব্যবহার হয়। মেশিনের মূল ভিত্তির সাথে যুক্ত থাকে এবং জব বা ওয়ারকে আটকানোর জন্য ব্যবহার করা হয়, বাইসকে ধরে রাখে, এরকম যে জিনিসটা আছে সেটা হচ্ছে টেবিল। এই টেবিলটা বেসের সমান তালে ডানে বামে সামনে পিছনে সরানো যায়। ইউনিভার্সাল টেবিলকে বেজের তালের সঙ্গে যে কোনো কোণে ঘোরানো যায়। টুল পোস্ট বা টুল হেড,
মেশিনের র্যামের সাথে টুল পুস্ট বা টুল হেড সংযুক্ত থাকে, টুলকে আটকানোর জন্য এটা ব্যবহার করা হয়। স্যাডেল ক্রস রেল এর সংযুক্ত থাকে এবং টেবিলকে আটকানোর জন্য ব্যবহার করা হয়। বেস বা ভিত্তি, এটি ভারী ধাতব অংশ দ্বারা তৈরি করা হয়, এর উপরে পুরো মেশিনটাই বসানো থাকে। এর মধ্যে একটা তেল ধারক হিসাবে কাজ করে। এই বেসটার ভিতরে ট্যাঙ্কির মতো থাকে, এর ভিতরে ওই লুব্রিক্যান্ট, তারপরে তেল, এই জাতীয় জিনিসগুলো, মানে আসলে লুব্রিক্যান্ট, তেল বলতে এখানে তেল ধারক শব্দটা লিখছে, তেলের ট্যাঙ্কি, বাট এইখানে শ্যাপার মেশিনে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লুব্রিক্যান্ট। এই লুব্রিক্যান্টটা বা পিচ্ছিলকারক এইটাই এটার ভিতরে, ট্যাঙ্কিটার ভিতরে থাকে। ফ্রেম বা ধাতব, ফ্রেম বা কাঠামো, এটি একটি ধাতব অংশ বেজের উপরে বসানো থাকে। র্যাম, র্যাম নিয়ে এর আগে আলোচনা হয়েছে। র্যাম সবার উপরে থাকে, মেশিনের প্রধান চলমান অংশ। এই অংশটি টুল ধরে রাখে এবং তাকে চালনা করে, আর এরকম আর্মের সাথে লাগানো থাকে, যাকে আগে পিছু বা অসিলেটিং করা হয়, অসিলেটিং মোশনে নেওয়া হয়। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কুইক রিটার্ন মেকানিজম। কুইক রিটার্ন মেকানিজম, র্যাম, স্ট্রোক লেন্থ, কাটিং স্পিড অ্যাডজাস্টমেন্ট। এই দেখো কুইক রিটার্ন মেকানিজম, এখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রের মধ্যে র্যাম, এই র্যামের সাথে একটা মেকানিজম দেওয়া আছে, এই মেকানিজমের সাথে ঘুরে, এটা একবার ভিডিওতে দেখাই দেবো আমি। এর কাজটা কি? শেপার মেশিনে শুধুমাত্র ফরওয়ার্ড স্ট্রোকে ধাতু ক্ষয় হয়, রিটার্ন স্ট্রোকে কোনো কাজ হয় না। তাই রিটার্ন স্ট্রোকটা যেন দ্রুত ফিরে আসে, সেই জন্য রিটার্ন স্ট্রোকটাকে দ্রুত ফিরে আসার জন্য একটা মেকানিজম ব্যবহার করা হয়। এই মেকানিজমটাকে বলা হয় কুইক রিটার্ন মেকানিজম। এই যে দেখো কুইক রিটার্ন মেকানিজম। কুইক রিটার্ন মেকানিজমের বিভিন্ন অংশ থাকে। এখানে দেখো একটা, এই যে বৃত্তকার অংশ, এই অংশটা তো বুঝতে পারছো, এটা র্যাম, ওই যে মেশিনের উপরে যেটা থাকে। আর কুইক রিটার্ন মেকানিজমটা, এটা কিন্তু তুমি মানে নর্মাল ভিউতে দেখতে পারবে না, এটা এটা মেশিনের ভিতরে দেখতে হবে। তা সেই জন্য এই অংশটাকে আমি খুব সুন্দরভাবে তোমাদের উপস্থাপন দেখার জন্য আমি একবার ভিডিওতেও দেখাই দেবো ইনশাল্লাহ। তা দেখো, এই ভিতরে যে অংশটা থাকে, এই গুল যে অংশটাকে, এটাকে বলা হয় বুল গিয়ার। এই বুল গিয়ার যখন ঘোরা শুরু করে, তখন একই সাথে স্লাইডিং ব্লকের সাহায্যে স্লটের লিভারের সাথে আটকানো ক্র্যাঙ্ক ঘুরতে থাকে। এর সাথে স্লটের লিভারের সাথে আটকানো যে ক্র্যাঙ্ক থাকে, সেটাও সাথে সাথে লিভারের পি বিন্দু, এখানে পি বিন্দুটা খুঁজে বার করে, দেখো কোথায় আছে, এই যে দেখো এ বি সি, তাই, তারপরে এই যে পি, এই যে আর, এই যে পি বিন্দুটা, এইটা কি করে, পি আর লিঙ্কের, এই যে পি আর, এখানে একটা লিঙ্ক রড আছে না, কানেক্টিং রড, এই কানেক্টিং রডের র্যামের সাথে আটকানো থাকে। এই দেখো র্যামের সাথেই তো আটকানো নাকি, তাহলে কথার সাথে কাজের মিল আছে। এই যে দেখো র্যামের সাথে এটা আটকানো থাকে, এবং এর মাধ্যমে সে কি করে, পিছনে আসে। র্যাম যখন সামনের দিকে আসবে তখন এটা ধাক্কা দিবে, যখন সে পিছনের দিকে যাইতে চাবে বা যায়, তখন এই অংশটা এখানে মুচড় খাবে এবং এটা ঘুরতে থাকবে। এইভাবেও কিন্তু সে কুইক রিটার্ন মেকানিজম কাজ করে। তারপর দেখো এই লিভারের এপি লিভার, এই যে পি আর এই অংশটা হলো এ, এইখানে এটা একটা লিভার, এটা একটা কানেক্টিং রড। এই এপি লিভারটা প্রথম যে পজিশনটা, এটাকে ধরলাম 1 নম্বর পজিশন, এই পজিশন থেকে চলে এই পজিশনে চলে যাবে, এদিকে চলে আসবে, তখন এটাকে ধরি আমরা এপি টু। ক্র্যাঙ্কপিন বৃত্তের সাথে স্পর্শক, অর্থাৎ এই যে বৃত্তটা আছে এটার স্পর্শক হিসাবে কাজ করে, এই বৃত্তের সাথে স্পর্শ করে সে কাজ করে। এবং ফরওয়ার্ড স্টেকে ক্র্যাঙ্কপিন সিবি ওয়ান থেকে, এই সি অংশটা কোনটা, এইটা, তাহলে সি বি ওয়ান, এই যে অংশটা আছে না, এখানের অংশটা, এটা হচ্ছে এপি ওয়ান,
এই যে CB1 এই অংশটা, তখন কি করতেছে এই অংশটার থেকে এই অংশে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে CB1 থেকে CB2-তে চলে যাচ্ছে। এই যে সি, এই যে বি, এই সি এই বি, তো সিবির এই অংশে থাকলে ধরলাম CB1, এটা যখন এইখানে চলে আসবে তখন এটাকে ধরলাম CB2। এবং এইখানে বিটা কোণ উৎপন্ন করে এবং রিটার্ন স্ট্রোকে CB2 থেকে CB1 পর্যন্ত আলফা কোণ অতিক্রম করে। তাহলে ক্র্যাঙ্কপিনের সাথে একই গতিতে যখন ঘুরতে থাকে, তাহলে কাটিং বা ফরওয়ার্ডিং স্ট্রোকের সময় বিটা, অলস বা রিটার্ন স্ট্রোকের সময় আলফা। বিটার সময় বিটা ডিগ্রি কোণ উৎপাদন করে, আর আলফার সময় টোটাল যদি ঘুরে আসে তাহলে কত 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে বিটা বাদ দিলে যে কোণটা থাকবে সেই কোণটা হচ্ছে আলফা কোণ। তাহলে এইটা তাহলে বিটা বাই আলফা সমান সমান বিটা বাই 360 ডিগ্রি মাইনাস বিটা, অথবা আমরা যদি এভাবেও লিখতে পারি 360 ডিগ্রি মাইনাস আলফা বাই বিটা বাই আলফা। হ্যাঁ, তাহলে আলফা কোণের মান যেহেতু কম, তাই রিটার্ন স্ট্রোকে দ্রুত রিটার্ন করবে, অর্থাৎ আলফা কোণের মান হচ্ছে 360 থেকে বিটা মাইনাস দিলে যে কোণটা সেটা হচ্ছে আলফা। হ্যাঁ, তাহলে এটা কম। তাহলে সাধারণত বিটা কোণ হয় 220 ডিগ্রি আর আলফা কোণ হয় 140 ডিগ্রি। শেপার মেশিনের ওয়ার্কপিস সেটিং টেকনিক, এটা আমি আগেই বলেছি তোমাদেরকে যে শেপার মেশিনের বক্স আকৃতির টেবিলের উপর তলে এবং পাশের উলম্ব তলে কার্যবস্তু কিংবা শেপার বাইসটি টি স্লটে আটকানো থাকে। কাজের ধরন অনুযায়ী এই টি স্লটে বিভিন্ন জিনিস বসানো থাকে, যেমন শেপার বাইস, প্যারালাল প্যারালাল বার, অ্যাঙ্গেল প্লেট, তারপরে হ্যান্ড ডাউন বা গ্রিপার্স, তারপরে টো ডক্স, তারপরে শেপার ইন্ডেক্স সেন্টার, এই জিনিসগুলা আটকানো থাকে। দেখো এখানে বিভিন্ন অ্যাঙ্গেল, বাইস, প্রোবক্স, এই জিনিসগুলোর চিত্র দেওয়া আছে। শেপার মেশিনের স্পেসিফিকেশনের দিকে যদি আমি চিন্তা করি, তাহলে যে জিনিসগুলো আমাদেরকে দেখতে হয় স্পেসিফিকেশন দেওয়ার জন্য, সেইখানে আমরা যেটা করব সেটা জিনিসটা দেখাবো। এর আগে আমার একটা ভিডিও ক্লিপ আছে কুইক রিটার্ন মেকানিজমের, সেটা একটু দেখে আসি। আমরা কুইক রিটার্ন মেকানিজমে দেখব যে এখানে কুইক রিটার্ন মেকানিজমটা দেখতে পাচ্ছ। এখানে দেখো একটা কুইক, এইটা হচ্ছে র্যাম অংশ। র্যামটা যখন এদিকে আসতেছে তখন খুব আস্তে 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 আসতেছে এবং যাওয়ার সমস্যা খুব দ্রুত চলে যাচ্ছে। এটাই হচ্ছে কুইক রিটার্ন মেকানিজম। এবং এটা কিভাবে কাজ করতেছে, এটা কিন্তু মেশিন চালু অবস্থায় আমি খুলে দেখাতে পারবো না, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে যেভাবে পরিষ্কার দেখানো যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কানেক্টিং রড। এই কানেক্টিং রড থেকে দেখো দ্রুত যাচ্ছে এবং আসতেছে আস্তে আস্তে এবং যাচ্ছে খুব দ্রুত। এটার সাথেই তোমার টুল বিট আটকানো থাকে, এর সাথে টুল বিট আটকানো থাকে। এইখানে দেখো টাইম অফ কাটিং স্ট্রোক অ্যাঙ্গেল এ, এইটাকে যদি আমরা কাটিং স্ট্রোকটাকে যদি ধরি অ্যাঙ্গেল এ এবং নিচের স্ট্রোকটা হচ্ছে অ্যাঙ্গেল বি, তাহলে এ বাই বি, ওই যে আগে যে সূত্রটা দেখিয়েছি সেই সূত্রটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনে হয় তোমরা নোট করে রেখেছ, না হলে আবার রানিং করে তোমরা সেই জিনিসটাকে নোট করবে এবং সেই হিসাবে কাজ করবে। এখানে কিভাবে কাজ করতেছে প্রত্যেকটা অংশ দেখো দ্রুত। এখানে এই বুল গিয়ারে সে ঘূর্ণনের ফলে এই কুইক রিটার্ন মেকানিজমটা সে যাওয়া আসা করতেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইভাবেই আমরা দেখো এই যে বুল গিয়ার, এটাই হচ্ছে বুল গিয়ার। ওইখানে যে চিত্রটা দেখেছিলে সেটার মধ্যে এত স্পষ্ট বোঝা যায় না, কিন্তু ভিডিওতে তোমাদের স্পষ্ট বোঝা যাওয়ার কথা বুল গিয়ার কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, এই অংশটার মধ্যে বুল গিয়ার আসে যায় এবং সুন্দরভাবে বিভিন্ন রকম, ওইটা হচ্ছে বুল গিয়ার, এটা হচ্ছে সান গিয়ার, এটা হচ্ছে ক্র্যাঙ্ক শেপ। হ্যাঁ, এখানে বিভিন্ন জিনিস এরকম দেওয়া হয়েছে তোমাদের কাজের প্রয়োজনে
সেই জিনিসগুলো তোমাদের লাগবে। তাহলে আমরা এই পর্যন্ত চলে এসেছিলাম স্পেসিফিকেশন, শেপার মেশিনের স্পেসিফিকেশন। শেপার মেশিনের স্পেসিফিকেশন হইলে আমরা যদি একটা শেপার মেশিন কিনতে চাই, তাহলে যে স্পেসিফিকেশনের মধ্যে এটার হ্যান্ডেল কীরকম হবে, টুল হেড কেমন হবে, টুল পুস্ট কেমন হবে, বাইস কতটুক, টেবিল কতটুক, ক্রস রেল, বেস, এই প্রত্যেকটা জিনিসেরই স্পেসিফিকেশন দেওয়া লাগবে, অর্থাৎ মাপ দেওয়া লাগবে। না হলে তোমার মেশিনের সাইজ কীভাবে বুঝবো, স্ট্রোক কতটুক, র্যাম স্ট্রোক কতটুক, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা স্পেসিফিকেশনে বুঝবো। যেমন এখানে একটা স্পেসিফিকেশন দেওয়া আছে, লেন্থ অফ স্ট্রোক, স্ট্রোক লেন্থ কতটুকু। এখানে স্ট্রোক লেন্থ যেটা দেওয়া আছে, সেখানে দেখো স্ট্রোক লেন্থ দেওয়া আছে এখানে কত, 12 ইঞ্চি স্ট্রোকের বেলা। এখানে দেখো এটা কিন্তু মনে রাখার জন্য এবং সহজে বোঝার জন্য আমরা বিভিন্ন স্ট্রোক লেন্থের উপরে মেশিনকে আইডেন্টিফাই করতে পারি। যেমন 12 ইঞ্চি স্ট্রোক, 18 ইঞ্চি স্ট্রোক, 24 ইঞ্চি স্ট্রোক, 30 ইঞ্চি স্ট্রোক। এখন 12 ইঞ্চি স্ট্রোকের বেলা স্ট্রোক লেন্থ থাকবে 305 আবার সেন্টিমিটারে, আর 18 মিলিমিটারে 305 মিলিমিটার, আবার 18 ইঞ্চি স্ট্রোকের বেলায় থাকবে 457 মিলিমিটার। এইভাবে স্ট্রোক লেন্থগুলা কাজ করবে। তবে আমরা যখন কিনতে যাব, যে 12 ইঞ্চি স্ট্রোক লেন্থের এই স্পেসিফিকেশনগুলো, স্ট্রোক লেন্থ, তারপর লেন্থ অফ র্যাম উইদাউট টুল স্লাইড, র্যাম বিয়ারিং কলাম, তারপর র্যাম বিয়ারিং উইথ, র্যাম বিয়ারিং ট্রাবলস, হরিজন্টাল ট্রাবলস অ্যান্ড টেবিল, এই যে ভার্টিক্যাল ট্রাবলস অ্যান্ড টেবিল, এই জিনিসগুলা এই পরিমাপ মতো 12 ইঞ্চির বেলা থাকবে। এখানে দেখো নিচে আছে মোটর রিকোয়ারমেন্ট, মোটর আছে এখানে 2 হর্স পাওয়ারের, আর আবার গিয়ার ড্রাইভের জন্য আছে হচ্ছে 2 হর্স পাওয়ার, দুটাই 2 হর্স পাওয়ার। আবার 18 ইঞ্চির বেলায়ও 2 হর্স পাওয়ারের, বাট 24 ইঞ্চির বেলায় গিয়ার দেখা যাচ্ছে এখানে 3 হর্স পাওয়ার এবং আরপিএম অনেক বেশি। আরপিএম যেটা পুলি ড্রাইভের ক্ষেত্রে, সেইখানে আমরা আরপিএম দেওয়ার দরকার হয় 1440 আরপিএম, বাট গিয়ার ড্রাইভের বেলায় 960 আরপিএম হলেই যথেষ্ট, কারণ এখানে লস কম, শক্তির লসটা কম হয়। আবার 30 ইঞ্চি স্ট্রোকের বেলা হর্স পাওয়ারে বেড়ে গিয়েছে, 5 হর্স চলে এসেছে। স্ট্রোক লেন্থও বেশি, সব জিনিসই দেখবা যে একটু একটু করে বেশি হবে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেপার মেশিন ব্যবহারকালে নিরাপত্তামূলক সাবধানতা। আমরা জানি কোনো মেশিনকে ব্যবহার করার পূর্বে, ব্যবহার করার মাঝখানে, ব্যবহার করার শেষে, অর্থাৎ সমস্ত জায়গায় সেফটি, সেফটি ফার্স্ট, সেফটি লাস্ট, সেফটি অলওয়েজ। আমরা যখন মেশিনে ঢুকবো তখনই মেশিন শপের নির্দিষ্ট সেফটি আছে, সেইগুলো আমরা সেফটি পালন করব। যখন আমরা মেশিনকে চালু করতে যাব, তার আশপাশ পরিষ্কার করে র্যাম, টুল হেড, কাটিং টুলস, জব, টেবিল সাপোর্ট, ক্ল্যাম্পিং স্ক্রু, বাইস, এইগুলাকে যথাযথভাবে অবস্থান করছে কিনা এটা প্রথমে আগে নিশ্চিত হতে হবে, যে যেটা যে জায়গার জিনিস সেটা সে জায়গা ঠিক মতো আছে কিনা, কোথাও কোনো নাট, বোল্ট এটা লুজ অবস্থায় আছে কিনা, থাকলে সেগুলোকে টাইট দিতে হবে, সেগুলোর অবস্থানগুলো ঠিক করতে হবে, সেই অ্যাঙ্গেলগুলো আমার যে দরকার সেই অ্যাঙ্গেল মতো আছে কিনা সেগুলোকে আমাকে চেক করতে হবে। ঘায়ের দৈর্ঘ্য বা অবস্থান বিন্যাস যাচাই করতে হবে। শেষ দিকে আমরা চলে এসেছি। আর সকল বিন্যাস সমাপ্তির পর সকল প্রকার রেঞ্জ মেশিন থেকে সরিয়ে নিতে হবে। যখন আমরা মেশিন চালু করব তখন কোনো প্রকার রেঞ্জ আমরা মেশিনের উপর রাখতে পারবো না। ম্যাগনেটিক চাক যদি ব্যবহার করা হয়, সেখানে ইলেকট্রিক সুইচ ঠিক আছে কিনা সেগুলো দেখতে হবে। স্ট্রোক যেখানে চলবে সেখানে দাঁড়ানো যাবে না। হ্যাঁ, র্যাম চলাকালীন যে চিপসগুলো পড়বে সেগুলো যেন বাইরে না পড়ে, সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে আমরা মেশিন ত্যাগ করব। আমরা আজকের যে আলোচনাটা করলাম, তোমরা জানো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তোমাদের এই আলোচনাটাকে তোমরা নোট আকারে রাখবে এবং সেটা বাড়ির কাজ হিসাবে তোমাদের ক্লাসের ফেসবুক ক্লাস শেষ হলে যখন রেগুলার ক্লাস শুরু হবে তখন তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট এই জব শিট বা এই খাতাটা জমা দিবে এবং সেটার থেকে তোমাদের কন্টিনিউয়াসের মার্ক হবে। সেই হিসাবে আজকের বাড়ির কাজ হিসাবে যেটা থাকবে সেটা হচ্ছে আলোচিত যে মেশিন আছে শেপার মেশিন, এই মেশিনের কার্যপ্রণালী এবং চিত্র অঙ্কন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারো কোনো প্রশ্ন থাকলে
কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আজকের এই ক্লাসটা যদি আবার তোমরা শুনতে চাও, পুনরায় শুনতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করবে দক্ষতা বাতায়ন বা http://skill.gov.bt/dt অথবা www.facebook.com/skill.gov.bt। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার আমরা ক্লাস করব ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিএনসি মেশিনের কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেম কীভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশা রেখেই আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ইন লাইফ না।